পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা 60টি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই। এই 60টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডেই লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, সেনা প্রধানের কঠিন সতর্কবার্তা। আপনারা নিজেরাই কাদা ছোড়াছুড়ি করবেন আর দেশে অরাজকতা সৃষ্টি করবেন, এটা হতে দেওয়া যাবে না। দর্শক, সেনাপ্রধান কাকে হুঁশিয়ারি করে এই কথাগুলো বললেন, আসুন আমরা বিস্তারিত ওনার মুখ থেকে জেনে আসি। বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে। না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড,
আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তদন্ত কমিশন হচ্ছে আবার আরেকটা, আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে। যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন উনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেই দিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করে যাব। আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইট আওয়ারসেলভস, দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব। বিশ্বাস করেন, we don't want to head, ওইদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ সুখে শান্তিতে থাকতে চাই, আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে, নেভি এয়ারফোর্স অল, উই অল আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি নুরুদ্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন। সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন সেনাপ্রধান কি বলেছেন। আপনারা নিজেরাই কাদা ছোড়াছুড়ি করবেন আর দেশে অরাজকতা সৃষ্টি করবেন, এটা কোনো মুহূর্তে হতে দেওয়া যাবে না। আর দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে সেটারও কারণ তিনি ব্যাখ্যা করেছেন এবং অবশেষে তিনি সতর্ক করে দিয়েছেন, যেন পরবর্তীতে আপনারা বলতে না পারেন যে সেনাপ্রধান ইতিপূর্বে কোনো সতর্ক করেনি। তো সেই হিসাবে সেনাপ্রধান কঠিন বার্তা দিয়েছেন। সেনাপ্রধানের আজকের এই বক্তব্য আপনাদের কেমন লেগেছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম বর্তমানে 5 আগস্টের পর সকল বিরোধী দলের নেতাকর্মীর মুক্তি মিললেও জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের এখন পর্যন্ত মুক্তি মিলেনি। আজকে তার আদালতে শুনানি ছিল। শুনানির শেষে
জামাতের আইনজীবী প্রেস ব্রিফিং করেছেন, তিনি কি বলেছেন আসুন আমরা শুনবো। মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা 60টি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই, এই 60টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে। এবং এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন। মূলত তৎকালীন আদালত ওনাকে 3টি ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল এবং ওই মামলায় আরেকজন মাননীয় বিচারপতি তখন ভিন্নমত পোষণ করে ওনাকে খালাস দিয়েছিল এবং এই বিষয়গুলোও এই রিভিউ আবেদনে উঠে এসেছে। আমরা আশা করি আগামীকালকে মাননীয় আদালত আমাদের এই এডিশনাল গ্রাউন্ডে লিভ মঞ্জুর করে পরবর্তী করণীয় সম্পর্কে আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। প্রথাগত আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আইন এটা প্রশ্ন তুলেছে, কি বলেছে? যে এখানে মূল প্রশ্ন উঠেছে যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বা প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতের আদালত বলেছেন। এটাই আজকে রিভিউ হচ্ছে যে এই যে আন্তর্জাতিক আদালতের আইন এখানে প্রযোজ্য হবে না এই কথা বলে যে রায় দেওয়া হয়েছে শুধু জনাব এটিএম আজহারের ক্ষেত্রে নয়, জনাব কাদের মোল্লা সহ জনাব মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান এবং অন্যান্য আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাসেম আলী সকলের ক্ষেত্রেই এই যে আন্তর্জাতিক আইনের প্রথাগত বিধান প্রযোজ্য নয় মর্মে রায় দিয়েছে। আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়, এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো। আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। এটা জানতে চেয়েছেন, আপনারা জানেন যে আপিলটি হয়েছিল এটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল দায়ের করা হয়েছিল। ওই আপিলটি খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছিল। এখন এসে প্রশ্ন করা হয়েছে যে এই আপিলের বিরুদ্ধে যে রিভিউটি দায়ের করা হয়েছে এখানে কোনো লিভ গ্রান্ট করতে হবে আগে নাকি সরাসরি রিভিউ পিটিশনটি এলাও করতে পারবে। এই প্রশ্নে সিনিয়র আইনজীবী জনাব প্রবীণ নিয়োগীর মতামত নিয়েছেন। জনাব প্রবীণ নিয়োগী বলেছেন যে লিভ গ্রান্ট করার অতীতের অভিজ্ঞতা আছে, এটিকে বিবেচনা করে আজকে আমরা আরো কিছু আইন কানুন দেখার চেষ্টা করব যে লিভ গ্রান্ট না করেও সরাসরি রিভিউ পিটিশন মঞ্জুর করা যায় কিনা। আগামীকালকে সকালে এই আইনের বিধানগুলো মাননীয় আদালতের সামনে উপযুক্ত পন্থায় দায়ের করা হবে। এখানে কথা উঠেছে যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল ছাড়া অর্থাৎ প্রথাগত আন্তর্জাতিক আইনের যে বিধান এই বিধান ছাড়া ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কোনো বিচার করা সম্ভব নয়। এই বিচার হয়েছে সিয়েরা লিওনে, এই বিচার হয়েছে রুয়ান্ডাতে, এই বিচার হয়েছে ইউগোস্লাভিয়ায়, এই বিচার হয়েছে টোকিওতে। সব জায়গায় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যারা ছিলেন তারা কাস্টমারি ইন্টারন্যাশনাল লকে অ্যাপ্লাই করে বিচার করেছে, কিন্তু আমাদের দেশের কোর্ট এসে বলেছেন যে এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল, এখানে আন্তর্জাতিক প্রথাগত আইনের কোনো প্রযোজ্যতা নাই। আজকে আমরা সেই প্রশ্নই তুলেছি যে আন্তর্জাতিক অপরাধের প্রযোজ্যতা ছাড়া, ওই আইনগুলোর বিধানের প্রযোজ্যতা ছাড়া এই মামলার বিচার করা পসিবল নয় এবং যা করা হয়েছে তা আইনসম্মতভাবে করা হয় নাই। মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো কেন আন্তর্জাতিক আইনের বিধানকে বাতিল করতে হলো বিচার করতে গিয়ে। আমরা বলেছি যে আন্তর্জাতিক আইনের বিধান যদি মানা হয় তাহলে যাদেরকে এইভাবে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে এক্সিকিউট করা হয়েছে তাদেরকে এইভাবে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে সাক্ষ্য প্রমাণের অভাবে তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া সম্ভব ছিল না। এই জন্যই তারা আন্তর্জাতিক আইনের বিধানকে অ্যাপ্লাই না করে ডোমেস্টিক আইনের বিধানকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন। কারণ কি জানেন, আরো ইন্টারেস্টিং বিষয়, কারণ এই আইনে বলা আছে যে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি অ্যাপ্লাই করা হবে না। যদি সাক্ষ্য আইন ফৌজদারি কার্যবিধি অ্যাপ্লাই করা না হয় তাহলে বিচারটা হবে কোন আইনে? সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম কাস্টমারি ইন্টারন্যাশনাল ল উইল বি অ্যাপ্লিকেবল, কারণ এই ট্রাইব্যুনালের নাম দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এবং সেটিকে ফলো না করার কারণে আজকে এই সময় এসে প্রশ্ন উত্থাপন হয়েছে কাদের মোল্লা থেকে শুরু করে সকলকেই যেভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে এগুলো কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী করা হয়েছে কি হয় নাই, এটাই আজকের বিবেচনা বিষয়। ফলে জনাব এটিএম আজহার সাহেবের বিচার হচ্ছে এই কথা ঠিক, রিভিউ পিটিশন হচ্ছে এই কথা ঠিক, কিন্তু প্রশ্ন উঠেছে সকল বিচার ব্যবস্থা নিয়ে, প্রশ্ন উঠেছে সকলের দণ্ডাদেশ নিয়ে। আচ্ছা, জামাতের সেক্রেটারি জেনারেল আমরা আপনার কাছে জানতে চাই, আপনারা আজকে এসেছেন, এটা কি কোর্টের উপর চাপ প্রয়োগ করার কোনো ইস্যু কিনা, অথবা আপনাদের অনেক কর্মসূচি ছিল আপনি কোর্টে ঘিরে? ধন্যবাদ। না, কোর্টের উপরে চাপ প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না, কোর্টের উপরে চাপ প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না। আমরা আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। আমরা আদালতে এসেছিলাম শুনানিটা অবজার্ভ করার জন্য। জি, সেটা তো আমরা কালকে আবার শুনানি হবে। আদালত
শুনানি শেষে নিশ্চয়ই কোনো আদেশ দেবেন। আমাদের সিনিয়র লয়াররা সেখানে থাকবেন, কোর্ট উইল ডিসাইড। আমরা সেই জন্য ওয়েট করছি, আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আদালতে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার আমরা ইনশাআল্লাহ পাবো। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এটাকে এটাই তো যে সকল বিচার ন্যায় ইয়েভাবে হয়েছিল, আন্তর্জাতিক মানদণ্ড হয়েছে কিনা সেই প্রশ্ন উঠলো আপনার। সকল ভুলকে বলবো, একটা না, মানবতা বিরোধী যত বিচার হয়েছে সবগুলো প্রশ্ন কিন্তু উঠছে। না, উনি বলছেন যে লিভ দিয়ে রিভিউ করতে হবে। দর্শক, এখানে জামাতের আইনজীবীর মুখ থেকে আপনারা শুনলেন। দর্শক, একটি জিনিস আপনাদের আমি বলতে চাই যে 5 আগস্টের পর সকল বিরোধী দলের নেতাকর্মীর মুক্তি মিলেছে। এমনকি বিএনপির নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 6 আগস্টে কিন্তু 5 আগস্টের পর 6 আগস্টে কিন্তু তার মুক্তি মিলে গেছে। অথচ আমাদের জামাতের নেতা, প্রিয় রাহবার এটিএম আজহারুল ইসলামের এখনো মুক্তি পায়নি। বিএনপির আরেকজন লুৎফর রহমান বাবর, তিনিও মুক্তি পেয়েছে, কিন্তু এটিএম আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন এটিএম আজহারুল এখনো মুক্তি পায়নি। আসলে এর ভিতরে কি যে ষড়যন্ত্র চলছে বোঝা মুশকিল। দর্শক, আপনাদের মন্তব্য কি, সেটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।